আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ তাওহিদ হোসেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রূপান্তরের ডিজিটাল ক্লাসরুম থেকে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং একটি বিষয় শুরুতেই বলতে চাই যে আপনার বিশেষ করে আমার সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ইতোমধ্যে চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এবং আপনারা প্রত্যেককেই কিন্তু অনেক তথ্য, অনেক বিষয় কিন্তু আপনারা জানেন। আপনার এই জানা বিষয়টিকে আমরা আরেকটু পরিপূর্ণ করতে এবং আপনার এই জানা বিষয়টিকে যেন আপনি আরেকটু বাস্তবিক ভাবে রূপ দিতে পারেন, সেটা নিয়েই কিন্তু রূপান্তরের ধারাবাহিক লাইভ ক্লাস। তো শুরুতে আপনাদের প্রতি একটি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যারা যেখান থেকে দেখছেন, দয়া করে আমাদের এই লাইভ ক্লাসটি আপনার অপর ভাই বন্ধু এবং বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ফেসবুক আইডিতে গিয়ে আমাদের রূপান্তরে যে পেজটি আছে বা আপনাদের হচ্ছে ফেসবুকের ওয়ালে যদি আমাদের এই লাইভ ক্লাসটি এসে থাকে, শেয়ার বাটনে একটু চাপ দিয়ে ক্লাসটি শেয়ার করে দেবেন এবং প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন। সেই সঙ্গে আপনারা বেশি বেশি কমেন্টস এবং লাইক বা আরো বিভিন্ন যে রিয়াকশন আছে সেগুলো আপনারা অবশ্যই দেবেন। আপনারা বেশি বেশি কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ইতিমধ্যে একটি বিষয় আপনারা অবগত আছেন যে বিগত গত 2 দিন আগে প্রাইমারি যে একটি সার্কুলার আসার কথা, প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সেটির সার্কুলারের যে একটি গেজেট প্রকাশ হয়, সেখানে কিন্তু মানে হচ্ছে যে বিষয়টি প্রকাশ করা হয়েছে যে মান বন্টন কেমন হবে। তো সেই মান বন্টন কিন্তু ইতিমধ্যে হচ্ছে প্রকাশিত হয়ে গেছে এবং সেখানে কিন্তু বাংলা ভাষা ও সাহিত্যে 25 নাম্বার, ইংরেজি ভাষা ও সাহিত্যে 25 নাম্বার এবং সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলিতে সেখানে কিন্তু 20 নাম্বার বরাদ্দ আছে। সেই সাথে গণিত ও মানসিক দক্ষতায় কিন্তু 20টি নাম্বার বরাদ্দ আছে। তো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে 0.25 মার্কস, 0.25 নাম্বার কিন্তু বিশাল একটি প্রভাব ফেলে। অনেক চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন যারা ইতিমধ্যে অনেকবার বিভিন্ন সরকারি চাকরিতে, বিভিন্ন গ্রেডের চাকরিতে আপনারা কিন্তু দেখা গেছে যে আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন এবং সামান্য কিছু মার্কের জন্য 0.25 নাম্বারের জন্য কিন্তু অনেকে ভালো অবস্থানে থেকেও কিন্তু তার সেই প্রত্যাশিত চাকরিটি কিন্তু পায়নি। তাই আমাদের যে এই যে প্রাইমারির যে নতুন একটি সার্কুলার আগামী সেপ্টেম্বরে আসবে, যেটির মান বন্টন ইতোমধ্যে দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলিতে 20টি নাম্বার কিন্তু বরাদ্দ থাকবে এবং এই 20টি নাম্বার কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট কিন্তু ফেলবে। এবং এই 20 নাম্বারের মধ্যে যদি আমরা কমপক্ষে 15টি নাম্বার যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই যে আসন্ন যে পরীক্ষাটি হবে প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনের জন্য,
তাহলে কিন্তু আমরা আমাদের সেই প্রত্যাশিত চাকরি বা আমাদের সেই দীর্ঘ দিনের লালন করা যে স্বপ্ন, আমাদের বুকের মধ্যে যে আশা, সেই আশাটি কিন্তু ভেঙে যাবে। তো যার কারণেই আপনাদের সেই আশাকে পরিপূর্ণ করবার জন্য এবং আপনাদের জানাশোনাকে একটু বাস্তবিকভাবে রূপ দেওয়ার জন্য রূপান্তরের কিন্তু এই ধারাবাহিক লাইভ ক্লাসগুলো। তাই আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আসন্ন যে চাকরি পরীক্ষাগুলো আছে সেখানে আমরা আপনাদের সাথে থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাথে রেখে আমরা আগানোর, এবং আপনাদের কাঙ্ক্ষিত বিজয়ে যেন আমরাও হাসতে পারি। আপনাদের সেই হাসির অংশীদার আমাদেরকে কিন্তু বানাতে ভুলবেন না। তো যাই হোক, আর বেশি কথা না বলি, আজকে আমরা প্রথমেই একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমাদের গতকাল একটি লাইভ ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা সেই লাইভ ক্লাসটি কিন্তু গতকাল নিতে পারিনি। আজকেও সন্ধ্যা 7টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের পুরো একটি টিম কাজ করতেছে সেটিংস এর জন্য। তো সব মিলে আমরা একটু দেরি করে ফেলেছি। তো যেহেতু দেরি করে ফেলেছি, যার কারণে আজকে খুব বেশিক্ষণ ক্লাস নেব না, খুব বেশিক্ষণ আপনাদেরকে জ্বালাবো না। যতটুকু সময় থাকবো আমরা একসাথে আড্ডা দেব এবং আমরা আড্ডার মাধ্যমে কিন্তু আমরা শিখবো। তো তার আগে আবারও আপনারা প্লিজ আপনাদের হচ্ছে শেয়ার বাটন চাপ দিয়ে আজকের লাইভটি শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো গতকালকে ক্লাসটি না হওয়ার জন্য এবং আজকে একটু দেরি করে শুরু করার জন্য প্রথমে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা গত ক্লাসের যে বিষয়টি শিখেছিলাম, মানে আমি যে গত আড্ডাটি দিয়েছিলাম, সেই আড্ডায় কিন্তু আমি সংবিধান নিয়ে কথা বলেছিলাম। তো আজকেও সংবিধান নিয়ে কথা বলবো, তবে আজকে আমরা একটু অন্যভাবে অন্য কিছু শিখবো পাশাপাশি। কারণ একই জিনিস যদি আমরা একটানে শিখি, আমাদের ভিতর কিছুটা একঘেয়েমি এসে যায়। তো সেই একঘেয়েমি দূর করার জন্য আমরা একটু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো তারপরে একটি বিষয় যে সাধারণ জ্ঞান, এই বিষয়টি কিন্তু মানে নামে সাধারণ, কিন্তু আমাদের যখন মনে রাখতে হয় এটা কিন্তু অসাধারণ একটি কাজ এবং খুবই অসম্ভব একটি কাজ। তবে এই অসাধারণ এবং এই অসম্ভব কাজকে কিন্তু সম্ভব করা যায়। সেটি করা যায় হচ্ছে বারবার রিভাইজের মাধ্যমে, বারবার অনুশীলনের মাধ্যমে। আমরা যদি বারবার অনুশীলন করি, রিভাইজ করি, রিভিশন করি, তাহলে কিন্তু আমাদের এই সাধারণ জ্ঞান, মানে নামে অসাধারণ হলেও কাজে বা মনে রাখতে কিন্তু, নামে সাধারণ হলেও কাজে বা মনে রাখতে কিন্তু অসাধারণ, এই সাধারণ জ্ঞান নামক অসাধারণ কাজটি কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। তো আর কথা না বাড়িয়ে, যেহেতু আমরা একটি সাধারণ বিষয়টিকে অসাধারণ ভাবে শিখছি, যার কারণে আমি গত ক্লাসের যে আলোচনার বিষয় ছিল সংবিধান, সেই সংবিধানের একটু সামারাইজ করব আর কি, যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। তো গত ক্লাসের কথা যদি আমি হচ্ছে আপনাদের সাথে বলি, তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের সংবিধান যে প্রণয়ন হলো এবং বাংলাদেশের সংবিধান কেন আসলো। আমরা সংবিধানে একটি সংজ্ঞা পড়েছিলাম, সিএফ স্ট্রং এর একটি সংজ্ঞা পড়েছিলাম, এবং সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সেই বিষয়ে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং সংবিধানের গুরুত্ব সম্পর্কে জেনেছিলাম। সেই সঙ্গে আমরা হচ্ছে বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাস কিন্তু আমরা একটু সংক্ষেপে কিন্তু জেনেছিলাম। তো দেখেন, বাংলাদেশে হচ্ছে স্বাধীনতা দিবস। আজকে একটু দুটি বিষয় হচ্ছে আমি একটু ক্লিয়ার করতে চাই বা একটু পরিষ্কার করতে চাই। সেটি হচ্ছে
প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এই দুটি বিষয়ে সূক্ষ্ম একটি পার্থক্য আছে। তো আপনাদের যদি হচ্ছে এরকম ভাবে আপনাদের যে আসন্ন চাকরি পরীক্ষাগুলো আছে সেখানে যদি এরকম ভাবে প্রশ্ন হয় যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কত সালে কত তারিখে ঘোষণা করা হয়, আবার এবং ওইখানে যদি এরকম অপশন দেয় যে অপশনটি হচ্ছে 26শে মার্চ 1971, 26শে মার্চ 1971 এবং আপনাদের যদি হচ্ছে আরেকটি যদি অপশন দেয় যে 10ই এপ্রিল 1971, তাহলে আপনি অ্যান্সার কোনটি করবেন বা উত্তর কোনটি করবেন? অনেকেই গোলক ধাঁধায় পড়ে যাবেন যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কোন তারিখে দিয়েছে, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কোন তারিখে দিয়েছে, 26শে মার্চ 1971 না 10 এপ্রিল 1971? অনেকেই কিন্তু আপনারা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 10 এপ্রিল 1971। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10 এপ্রিল 1971। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এখন যদি প্রশ্ন করা হয় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কবে, 10 এপ্রিল 1971 না 26শে মার্চ 1971? যেহেতু আমি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর রাইট অ্যান্সার দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু অনায়াসে বুঝতে পারছেন যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স 26শে মার্চ 1971। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অর্থ হচ্ছে স্বাধীনতার ঘোষণা। আমি গত ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 1971 সালে 26শে মার্চ প্রথম প্রহরে, অর্থাৎ 26শে মার্চ যেদিন পড়লো সেই দিন রাত 12টা 1 মিনিটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এবং এটা মৌখিক ভাবে আর কি বলতে পারেন, এক প্রকার অনানুষ্ঠানিক ভাবে। আর প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এইটা ঘোষণা করা হয়েছে 10 এপ্রিল 1971 সালে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র। এইটি স্বাধীনতার ঘোষণা আর স্বাধীনতার ঘোষণাপত্র এই দুইটির মধ্যে পার্থক্য কি? স্বাধীনতার ঘোষণা এটি ছিল একটি মৌখিক বিবৃতি বা কিছুটা হচ্ছে বলতে পারি ইনফর্মাল, আর প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা ছিল একটি ফর্মাল ওয়েতে, অর্থাৎ একটি রাষ্ট্র গঠন করে এবং একটি অস্থায়ী রাষ্ট্র বা একটি অস্থায়ী সংবিধান কি করে, প্রণয়ন করে। এবং এটির উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই যে আমরা যে স্বাধীনতা ঘোষণা করলাম 26শে মার্চ, আমাদের এই স্বাধীনতাকে মুক্তির মাধ্যমে আমাদের কাছে ছিনিয়ে আনতে হবে। তাহলে আমাদের মুক্তির জন্য আমরা একটি দীর্ঘ 9 মাস সংগ্রাম করেছি, আমরা সকলেই জানি। এই দীর্ঘ 9 মাস আমরা কিভাবে সংগ্রাম করব, আমরা হচ্ছে আমাদের স্বাধীনতার সেই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করব, এটির জন্য কিছু রূপরেখা প্রণয়ন করা হয়।
এবং বাংলাদেশের এই যে স্বাধীনতা ঘোষণা করলাম তার জন্য একটি মুক্তিযুদ্ধ দরকার। সেই মুক্তিযুদ্ধ কিভাবে পরিচালনা হবে, আমরা হচ্ছে বহির্বিশ্ব থেকে আমরা কি কি সহযোগিতা পাবো, বা আমাদের অবস্থানটি কি, বা পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে কি কি জুলুম করছে, এই যাবতীয় বিষয়গুলো আমরা যেন বহির্বিশ্বে তুলে ধরতে পারি এবং বাংলাদেশের সপক্ষে তাদেরকে যেন আনতে পারি, এর জন্যই হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা অস্থায়ী কি সংবিধান বা অস্থায়ী সংবিধান গ্রহণ করা হয় বা স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়, যেটির মাধ্যমে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তাহলে আশা করি যে এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এই দুটির মধ্যে যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে সেটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন, বাংলাদেশে হচ্ছে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যখন আমরা 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করি, তখন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। কেননা মুজিবনগর সরকারের 10 এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠন করা হয়, অর্থাৎ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করা হয়, তখন কিন্তু আপনার হচ্ছে সেই মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান, এবং তার বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কিন্তু সৈয়দ নজরুল ইসলাম। 1971 সালে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে। স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি বাংলাদেশে আসে এবং 11 জানুয়ারি 1972 সালে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার বা সাংবিধানিক শাসনতন্ত্র, এই সাংবিধানিক শাসনতন্ত্র বা প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার তিনি কিন্তু জারি করে, অর্থাৎ একটি গণপরিষদ গঠন করে, গণপরিষদ গঠন করার জন্য একটি আদেশ জারি করে। আর এই পরিষদটি কিভাবে গঠন হবে সেটি কিন্তু আমরা গত আড্ডায় কিন্তু আমরা বলেছিলাম যে এখানে 34 সদস্য বিশিষ্ট একটি গণপরিষদ গঠন করা হয়েছিল এবং ডক্টর কামাল হোসেন তিনি হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির হচ্ছে যিনি চেয়ারম্যান বা সভাপতি ছিলেন। এবং বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য কিন্তু প্রায় 300 ঘন্টা ডক্টর কামাল হোসেন কিন্তু 300 ঘন্টা হচ্ছে সভা করে বা মিটিং করে এবং প্রায় 74টি বৈঠক করে এবং 47টি দেশ কিন্তু তিনি ভ্রমণ করে। এবং এই 11 জানুয়ারি 1972 সালে যখন অস্থায়ী শাসনতন্ত্র আদেশ বা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করা হয়, তারপরে কিন্তু এই সংবিধান নিয়ে যে এই হচ্ছে এই গণপরিষদ গঠন হলো, তারা কিন্তু 17 এপ্রিল কিন্তু তাদের প্রথম একটি অধিবেশন হলো এবং দ্বিতীয় অধিবেশন হয় কিন্তু হচ্ছে 12 অক্টোবর এবং 4 নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। 4 নভেম্বর চৌঠা নভেম্বর 1972 বাংলাদেশের সংবিধান গৃহীত হয়, অর্থাৎ গণপরিষদে যে একটি সংবিধানের যে একটি কাঠামো সেটি কিন্তু গণপরিষদে উত্থাপন করা হয় এবং গণপরিষদ সেটিকে কি করে, সেটিকে মৌখিকভাবে সম্মতি দেয় যে আমরা এই সংবিধান যেটি প্রণয়ন করা হয়েছে, আমরা এই সংবিধান বাংলাদেশের জন্য তৈরি করলাম বা প্রণয়ন করলাম। তো একটি বিষয় আপনাদের এই ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখবেন যে আমরা 4 নভেম্বর 1972 ইংরেজি সালটা বা ইংরেজি তারিখটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু আমাদের চাকরি পরীক্ষাতে বিশেষ করে ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করে থাকে যে আচ্ছা 4 নভেম্বর 1972 সালে সংবিধান গৃহীত হয়, এখন বলেন তো 4 নভেম্বর 1972 সাল সেই দিনে হচ্ছে বাংলা তারিখটা কত, এটি কিন্তু জিজ্ঞেস করতে পারে। সেটি হচ্ছে
সালটি ছিল হচ্ছে 1379 বঙ্গাব্দ, আর তারিখটি ছিল হচ্ছে 18ই কার্তিক। 1379 বঙ্গাব্দের 18ই কার্তিক কিন্তু বাংলাদেশে এই সংবিধান হচ্ছে গৃহীত হয়, এবং পরবর্তীতে 14ই ডিসেম্বর 14ই ডিসেম্বর গণপরিষদের সদস্যরা এই সংবিধান কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে, এবং 16ই ডিসেম্বর 1972 সাল থেকে হচ্ছে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। তো গত ক্লাসে মূলত এগুলোই ছিল হচ্ছে সংবিধান নিয়ে একদম খুবই সংক্ষিপ্ত একটি প্রাথমিক ধারণা। তো আজকে আমরা আরেকটি বিষয় শিখবো, আরেকটি বিষয় শিখেই হচ্ছে আমরা হচ্ছে আজকের এই ক্লাসটি শেষ করব। যেহেতু আমরা একটু দেরি করে শুরু করেছি, আপনারা ইতিমধ্যেই হচ্ছে বিভিন্ন কাজে বা বিভিন্ন জায়গায় ব্যস্ত আছেন, আপনাদের মূল্যবান সময় হয়তো আমরা নষ্ট করেছি। তো আমরা সেই দিকে আর ক্লাসটিকে আর দীর্ঘায়িত করব না। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং তারা কিন্তু আমাদের কমেন্টস করছেন। আপনাদের সকলের প্রতি একটি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এই আজকের ক্লাসটিকে কিন্তু আপনারা একটু দয়া করে শেয়ার দেবেন এবং সকলকে জানার একটু আমাদের সাথে আড্ডায় যুক্ত হওয়ার একটু সুযোগ করে দেবেন। তো আজকে এই সংবিধান নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনার পর যদি আমরা একটু ছন্দে হারিয়ে যাই কেমন হয় বলেন তো সকলে? তো আজকে আমরা একটু ছন্দে হারিয়ে যাব। সেটি হচ্ছে যে আমরা দেখি ছন্দে হারিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের জীবনের স্পন্দন আমরা খুঁজে পাই কিনা, আজকে আমরা সেটি একটু পরখ করে দেখার চেষ্টা করব। তো একটি বিষয় দেখেন যে আমাদের সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলিতে আন্তর্জাতিক অংশে কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন দেশের হচ্ছে আইনসভার নাম, বিভিন্ন দেশের আইনসভার নাম হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নে আসে। আইনসভা ইংরেজিতে যাকে বলে লেজিসলেচার, এই আইনসভার নাম কিন্তু আমাদের হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। বিশেষ করে একটা সময় হচ্ছে বিসিএস পরীক্ষাতে অষ্টম গ্রেড পরীক্ষাতেও হচ্ছে প্রচুর পরিমাণে এই আপনার হচ্ছে বিভিন্ন দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম কিন্তু আসতো। তো আজকে যদি আমরা সেই, তবে বর্তমানে বিসিএস এ যদি একটু কম আসছে, বিগত বিসিএস গুলোতে দেখা যাচ্ছে যে একটু কম আসতেছে আর কি। কিন্তু অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে আমি যদি বলি 11 গ্রেড থেকে যে 20 গ্রেড পর্যন্ত বা 12 থেকে যে 20 গ্রেড পর্যন্ত যে বিভিন্ন হচ্ছে সার্কুলার আসতেছে এবং সেখানে পরীক্ষা হচ্ছে, সেখানে কিন্তু আপনার বিভিন্ন দেশের আইনসভার নাম বা পার্লামেন্টের নাম প্রচুর পরিমাণে আসে। তাই আজকে আমরা একটু সংক্ষেপে ছন্দাকারে শেখার চেষ্টা করব। কেননা আমি কিন্তু আজকে ক্লাসের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে সাধারণ জ্ঞান এই সাবজেক্টটির নাম সাধারণ জ্ঞান হলেও এটি মনে রাখা কিন্তু একটি অসাধারণ এবং দুরূহ কাজ। তো এই সাধারণ বিষয়টি যখন আমাদের মনে রাখতে গিয়ে অসাধারণ হয়ে যায়, এই অসাধারণটাকে আমরা যেন একটু সহজ করে মনে রাখতে পারি, যার জন্যই কিন্তু আজকে আমরা ছন্দে ছন্দে বিভিন্ন দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম শিখব। তো আর বেশি কথা না, আমরা হচ্ছে সেই আমাদের সে মাহেন্দ্রক্ষণ কাঙ্ক্ষিত আমরা ছন্দে ঢুকে যাই। আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টস করতে ভুলবেন না এবং শেয়ার দিতেও কিন্তু আপনারা কিন্তু হচ্ছে ভুলবেন না কিন্তু।
যে সমস্ত দেশের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, অর্থাৎ বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে, জাতিসংঘভুক্ত হচ্ছে রাষ্ট্র হচ্ছে 195টি, তার মধ্যে হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য পদ এইরকম রাষ্ট্রের সংখ্যা আছে 193টি। তো এই হচ্ছে আমরা এই 195টি রাষ্ট্রের যে হচ্ছে বিভিন্ন দেশের হচ্ছে যে আইনসভার নাম বা লেজিসলেচারের নাম সেইটি আমরা হচ্ছে শিখবো। তো যে সমস্ত দেশের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, আমরা সেইটি শিখবো। দেখেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো বা অনেক জায়গায় পাবেন, অনেক জায়গায় পাবেন না। তবে আমরা যেহেতু রূপান্তর, আপনাদের জানাশোনার বিষয়টিকে একটু সহজ করে আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করছি। যার জন্য আমরা একটু মানে এই ছন্দের মাধ্যমে সাধারণ বিষয়টিকে অসাধারণ ভাবে শিখবো। তো এই অসাধারণ কাজকে বা অসাধ্য কাজকে আমরা যেন হচ্ছে খুবই ভালোভাবে শিখতে পারি, তার জন্য যেটা আমাদেরকে করার দরকার যে আপনাদের কিন্তু হাতে একটি খাতা এবং কলম রাখা দরকার। তাহলে হবে কি যে যদিও লাইভে থাকবে, আমাদের পেজে হচ্ছে এই ভিডিওগুলো থাকবে, পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন। তবে ইনস্ট্যান্ট যদি আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনাদের বলবো যে আপনারা একটি কলম এবং একটি খাতা নিয়ে এই বিষয়গুলো লিখে নিতে পারেন। তাহলে আপনাদের বুঝতে এবং জানতে সুবিধা হবে। আপনারা আমার কথা শুনবেন এবং যখন লিখবেন তখন এইটা বেশি হচ্ছে ফলপ্রসূ হবে। তো দেখেন, বাংলাদেশে এখানে যেটা লিখেছি যে পলি বিবিএ করতে ফিলিপাইন থেকে চীন হয়ে চিলি গেল, এটা হচ্ছে আমাদের ছন্দ। বাংলাদেশে বিবিএ করতে কিন্তু খুব বেশি প্যারা লাগে না। বাংলাদেশে হচ্ছে বিভিন্ন পাবলিক, প্রাইভেট বা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনারা সহজেই কিন্তু আপনারা বিবিএ করতে পারেন। কিন্তু যখন আপনি হচ্ছে এই বিভিন্ন দেশের আইনসভার নাম শিখবেন এবং সেইখানে যখন বিবিএ বিষয়টি আসবে, তখন কিন্তু আপনাদের বিভিন্ন দেশে কিন্তু ঘুরতে হবে। তার মানে কি, বিবিএ ডিগ্রিটা কিন্তু খুব সহজ না, অনেক কঠিন এবং খুব হার্ড ওয়ার্ক করে কিন্তু বিবিএ ডিগ্রি নিতে হবে। তো আমরা সেই বিবিএ ডিগ্রির বিষয়টি শিখি। বিবিএ ডিগ্রি না, মেইন বিষয় হচ্ছে বিভিন্ন দেশের আইনসভার নাম আমরা শিখছি। তো সেই নাম শিখতে গিয়ে কোন কোন দেশের আইনসভার নাম কংগ্রেস সেটি আমরা শিখব, এবং সেটির জন্য আমরা লিখেছি কলি বিবিএ করতে ফিলিপাইন থেকে চীন হয়ে চিলি গেল। এখন দেখেন, এগুলা প্রত্যেকটার হচ্ছে অ্যাব্রিভিয়েশন আমরা হচ্ছে এখন কি করব, ফুল অর্থ কিন্তু আমরা লিখে ফেলবো। দেখেন, এখানে দেখেন কলি, এই কলি থেকে আমরা হচ্ছে ল নেব, কটাকে বাদ দিব। ল নিলে এই কলির লয় ঋষি, এইটা নিলে হচ্ছে লিবিয়া, এইটা নিলে কি হচ্ছে লিবিয়া। তাহলে আমরা কলি থেকে আমরা ক কে বাদ দিয়ে শুধু ল নিয়ে আমরা লিখলাম লিবিয়া। এবার আসেন আমাদের সেই বিবিএ। এই বিবিএ এর মানে কি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন না, এই বিবিএ এর অর্থ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন না, এই বিবিএ এর ভিন্ন অর্থ আছে। সেই অর্থটা কি, আমরা এই প্রথম বি নিয়ে, প্রথম বি তে যেটা আছে সেই প্রথম বিটাকে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো হচ্ছে বলিভিয়া। আমরা যদি প্রথম বিটাকে দেখি, সেই প্রথম বিটাকে কিন্তু হচ্ছে বলিভিয়া, সেই প্রথম বিটা বলিভিয়া, বিবি এর প্রথম বি বলিভিয়া। তারপরে মাঝখানের যে এই বিটা আছে, এই বিটা কি,
এই বি আমি আমি হচ্ছে আপনাদের একটু হিন্টস দেই, আপনাদের একটু হচ্ছে কি করে একটু সূত্র দেই, দেখি আপনারা মেলাতে পারেন কিনা। ফুটবল খেলা তো অনেকেই দেখেন, বিভিন্ন বাংলাদেশে হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান বা স্পেন এই সমস্ত রাষ্ট্রের ভক্তবৃন্দ হচ্ছে বেশি, তার মধ্যে দুইটা মেজরিটি বেশি হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। তো সেই দুটি রাষ্ট্রে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে বলেন তো কোন রাষ্ট্রটি হতে পারে? প্রথম অক্ষর বি দিয়ে আপনারা কোনটিকে অনুমান করতে পারতেছেন? আমি আরেকটু সহজ করে দেই, যে সেই রাষ্ট্রে কার্লো আনচেলত্তি, যাকে হচ্ছে ডন কার্লো বলা হয়, সেই রাষ্ট্রে হচ্ছে তাকে হেড কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ দিয়েছে। এখন বলেন তো কোন রাষ্ট্রটি হবে? আপনারা সবাই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, আপনারা কমেন্টে জানাতে থাকেন, তার ফাঁকে আমি হচ্ছে লিখে ফেলি। সেটি হচ্ছে ব্রাজিল। সেটি কি? ব্রাজিল। তাহলে আমরা কলি বিবি, লি থেকে লিবিয়া পেলাম, বি থেকে বলিভিয়া পেলাম, বি থেকে ব্রাজিল পেলাম। এখন এই এ থেকে কি পাবো? এই এ থেকে আপনাদের অনেকে ড্রিম কান্ট্রি, যে আপনারা হচ্ছে যেতে চান, হ্যাঁ আপনারা একটু নিউ ইয়র্কে যেতে চান, নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতে চান, বা হচ্ছে আপনারা ওই রাষ্ট্র, আপনাদের অনেকের প্রত্যেকের স্বপ্ন আছে যে একদিনের জন্য হলেও বা হচ্ছে মানে জীবনে একবার হলেও সেই রাষ্ট্রে যেতে চাই। তো সেই রাষ্ট্রটি হচ্ছে আমেরিকা। সেই রাষ্ট্রটি হচ্ছে আমেরিকা। তাহলে বিবি এর ফুল অ্যাব্রিভিয়েশন কিন্তু ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন না। এই ক্ষেত্রে যে কোন কোন রাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, সেই ক্ষেত্রে হচ্ছে কলিতে লিবিয়া, বিবিএ তে বলিভিয়া, ব্রাজিল, আমেরিকা। তাহলে দেখেন আমরা কলি বিবিএ দুইটার, এই দুইটা ওয়ার্ডের কিন্তু দুইটা শব্দের কিন্তু আমরা যে কোন কোন রাষ্ট্রগুলো সেগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন দেখেন কলি বিবিএ করতে ফিলিপাইন থেকে চীন হয়ে চিলি গেল, তাহলে দেখা যাচ্ছে যে ফিলিপাইনের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, চীনের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, এবং চিলির আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। যারা এখনো লিখে ফেলেননি তারা কিন্তু আপনারা কিন্তু অতি দ্রুত লিখে ফেলবেন, কারণ আমি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই লেখাটি হচ্ছে মুছে দেব। আশা করি অনেকে লিখতে পেরেছেন, আর যারা লিখতে পারেননি তারা হচ্ছে আমাদের লাইভ ক্লাস থাকবে আমাদের পেজে, আপনারা সেখান থেকে লিখে নেবেন। তো আমি আরেকবার হচ্ছে আমার সাথে সাথে সবাই উচ্চারণ করেন যে যে সমস্ত রাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, সেই রাষ্ট্রগুলোর ছন্দ হচ্ছে কলি বিবিএ করতে ফিলিপাইন থেকে চীন হয়ে চিলি গেল। তাহলে কলি বিবিএ করতে কোথায় গেছে? ফিলিপাইন থেকে চীন হয়ে চিলি গিয়েছে। তাহলে আমরা এটার ফুল অর্থ পাচ্ছি যে কলিতে লর লিবিয়া, বিবি এর বতে বলিভিয়া, আর এক বিতে দাঁড়াচ্ছে হচ্ছে ব্রাজিল, এতে দাঁড়াচ্ছে হচ্ছে আমেরিকা, এবং ফিলিপাইন, চীন এবং চিলি। তাহলে আমরা কিন্তু এই বিষয়টিকে খুব সহজেই কিন্তু শিখলাম। এখন যদি আপনারা আসন্ন যে চাকরি পরীক্ষা দেবেন সেখানে যদি আপনাদের প্রশ্ন করা হয় যে নিচের কোন রাষ্ট্রটির আইনসভার নাম কংগ্রেস, সেখানে দিল হচ্ছে আপনার বলিভিয়া দিল, প্যারাগুয়ে দিল, দক্ষিণ আফ্রিকা দিল, এবং হচ্ছে ফিজি দিল, তখন আপনি কি অ্যান্সার করবেন? তখন হচ্ছে এইভাবে কিন্তু তখন হচ্ছে এত এত ইনফরমেশন আপনার মাথার মধ্যে আছে, তখন কিন্তু মনে রাখা কষ্ট। কিন্তু আপনি যদি এই ছন্দটা মনে রাখেন যে কলি বিবিএ করতে ফিলিপাইন থেকে চীন হয়ে চিলি গেল, তাহলে এইটা যখন আপনি মাথার ভিতর নিয়ে আসবেন তখন কিন্তু আপনি সহজেই এই বি দ্বারা বলিভিয়া এইটা আইডেন্টিফাই করতে পারবেন, এবং একদম সোনা যেমন কোষ্ঠী পাথরে ঘষে তার নিখুঁত যে একটি বিষয় সেটি নির্ধারণ করে, আপনি যখন এই ছন্দ দিয়ে আপনি যখন এই বিষয়টি হচ্ছে চারটা অপশনের মধ্যে সঠিক অপশনটি খুঁজে বের করবেন, তখন এটি হচ্ছে আপনার সেই কোষ্ঠী পাথরে সোনা ঘষার মতো হবে, অর্থাৎ ভুল হওয়ার কিন্তু কোনো চান্স নেই। তো আমরা কিন্তু একটি মার্ক কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, সেটি বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় কিন্তু এই কোন কোন রাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস এমন ভাবে কিন্তু
প্রশ্ন আসতেও পারে। আর এমন ভাবে যদি প্রশ্ন আসে, আমাদের যে এই যে রূপান্তরের যে প্রচেষ্টা বা রূপান্তরের যে ধারাবাহিক কার্যক্রম, যে আমাদের পড়াশোনাটাকে একটু সহজ করে রূপান্তর করে আপনাদের স্বপ্নটাকে পরিপূর্ণ কিভাবে করা যায়, এইটির মাধ্যমে কিন্তু আপনারা সহজেই জানতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। এখন আমরা আসি পরবর্তীতে, যে পার্লামেন্টের নামই পার্লামেন্ট, যে সমস্ত রাষ্ট্রের পার্লামেন্টের নামই পার্লামেন্ট, সেই বিষয়ে এখন আমরা শিখব। যে সমস্ত রাষ্ট্রের পার্লামেন্টের নামই পার্লামেন্ট। এখানে দেখেন একটি ছন্দ লিখেছি, সেটি হচ্ছে ইসিকা রাফি ও জুয়ের কথা কুশ্রী। কি লিখেছি? ইসিকা রাফি ও জুয়ের কথা কুশ্রী। অর্থাৎ ইসিকা রাফি এবং জুয়ের কথা কি ভালো না, তাদের কথায় হচ্ছে কি আসে না, তাদের কথায় হচ্ছে মানে কর্কশ, তাদের কথায় মধু নাই। ঠিক আছে, তো ইসিকা রাফি ও জুয়ের কথা কুশ্রী। এবার দেখেন এইটা আসি, যে এইটার আমরা যদি এইটাকে অর্থ করি তাহলে কি দাঁড়ায় সেটি আমরা এবার দেখব। ইতে ইরাক, এইখানে ইসিকাতে ইতে কি লিখলাম? ইতে লিখলাম হচ্ছে ইরাক। এখন দেখেন এই সিতে কি দাঁড়াচ্ছে? সিঙ্গাপুর। ইসিকা, ইসিকার ইতে দাঁড়াচ্ছে ইরাক, সিতে দাঁড়াচ্ছে হচ্ছে সিঙ্গাপুর, কাতে দাঁড়াচ্ছে হচ্ছে কানাডা। তাহলে দেখেন আমরা ইসিকা, এই ইসিকার মধ্যে তিনটি অক্ষর আছে, এই তিনটি অক্ষরের তিনটি রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রগুলো কি কি? ইসিকাতে ইরাক, ইতে ইরাক, সিতে সিঙ্গাপুর, কাতে কানাডা। বুঝতে পারছেন? এবার আসেন রাফিতে কি দাঁড়াচ্ছে। রাফিতে দাঁড়াচ্ছে হচ্ছে রাশিয়া, রাতে দাঁড়াচ্ছে হচ্ছে রাশিয়া, ফিতে হচ্ছে ফিজি, ফিতে কি দাঁড়াচ্ছে হচ্ছে ফিজি, ফিতে কি দাঁড়াচ্ছে ফিজি। তাহলে ইসিকাতে আমরা দেখলাম যে ইরাক, সিঙ্গাপুর এবং কানাডা। কি দেখেছি? ইরাক, সিঙ্গাপুর এবং কানাডা। রাফিতে দেখেছি রাশিয়া, ফিতে দেখেছি ফিজি, এবং এইখানে ওটা হচ্ছে অ। একটি বিষয় মনে রাখবেন যে সাধারণ জ্ঞানে যখন ছন্দ লেখা হয়
তখন হচ্ছে অনেক ক্ষেত্রে বানান ইচ্ছা করেই ভুল লেখা হয়, কেননা ওই ছন্দটাকে যেন পরিপূর্ণ দেয়। কিছু ক্ষেত্রে মানে হচ্ছে দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। তো এই ছন্দ লিখতে গিয়ে আপনাদের জানাশোনাটাকে একটু সহজ করার জন্য ইচ্ছা করে কিন্তু বানানগুলো ভুল করা হয়। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারেন। এই অতে দাঁড়াচ্ছে হচ্ছে অস্ট্রেলিয়া, এই অতে দাঁড়াচ্ছে হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে ইসিকা, রাফি ও জুয়ের কথা কুশ্রী। তাহলে রস্বইতে ইরাক, সিতে সিঙ্গাপুর, কতে কানাডা, রাতে রাশিয়া, ফিতে ফিজি, অতে অস্ট্রেলিয়া। এবার আসেন এই জুইতে কি? জুইতে হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যকে আপনারা অনেকে হচ্ছে কি হিসাবে চেনেন? যুক্তরাজ্যকে আপনারা হচ্ছে অনেকে ইংল্যান্ড হিসাবে চেনেন। কি হিসাবে চেনেন? ইংল্যান্ড হিসাবে চেনেন। তো সেই জুইতে এই যুক্তরাজ্য বা ইংল্যান্ড। এবার আসেন এই জুয়ের জুতে যুক্তরাজ্য বা ইংল্যান্ড। এবার আসেন যে এই রস্বইতে কি দাঁড়াচ্ছে? এই রস্বইতে হচ্ছে ইন্দোনেশিয়া। এই রস্বইতে দাঁড়াচ্ছে হচ্ছে ইন্দোনেশিয়া। কতে কি দাঁড়াচ্ছে? কথা। ইসিকা, রাফি ও জুয়ের কথা। কতে দাঁড়াচ্ছে হচ্ছে কথার কতে দাঁড়াচ্ছে হচ্ছে কম্বোডিয়া। কি দাঁড়াচ্ছে? কম্বোডিয়া। এই কথার থাতে দাঁড়াচ্ছে হচ্ছে থাইল্যান্ড। কথার থাতে দাঁড়াচ্ছে হচ্ছে কি দাঁড়াচ্ছে হচ্ছে থাইল্যান্ড। এবং কুশ্রী, এই কুশ্রী দ্বারা কি দাঁড়াচ্ছে? এই কুশ্রী দ্বারা কি দাঁড়াচ্ছে এটি এখন আমরা জানবো। এই কুশ্রী দ্বারা ক দ্বারা আমাদের যেটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কুয়েত। সেটি কি দাঁড়াচ্ছে? কুয়েত। এবং এই শ্রী দ্বারা দাঁড়াচ্ছে হচ্ছে শ্রীলঙ্কা। এই শ্রী দ্বারা দাঁড়াচ্ছে হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে দেখেন যে যে সমস্ত রাষ্ট্রের পার্লামেন্টের নামই পার্লামেন্ট, সেই সমস্ত রাষ্ট্রের ছন্দটা কি দাঁড়াচ্ছে? ইসিকা, রাফি ও জুয়ের কথা কুশ্রী। এটি হচ্ছে আমাদের ছন্দ। বোর্ডে লেখা হয়তো বা অনেকে বুঝতে একটু অসুবিধা হবে, কারণ বোর্ডটা হচ্ছে এখন অ্যাডজাস্টমেন্টের উপরে আছে, তো যার কারণে কিছু কিছু এই মানে প্রবলেম ফেস করতে হয়। যাই হোক, আমরা সেটি হচ্ছে কাটিয়ে ওঠার চেষ্টা করব। তো আর হচ্ছে এই লেখাগুলো আসলে ক্যামেরা স্ক্রিনে অনেক বড় করে লিখতে হয়, যার কারণে মেইন যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের বোর্ডে যেহেতু এটি একটি বড় লেখা, তো আমাদের জায়গার সংকুলনের জন্য একটু এদিক সেদিক হতে পারে। তো আমি মুখে বলি, আপনারা আমার সাথে মুখে মুখে বলেন এবং হাত দিয়ে লেখেন। সেটা হচ্ছে কি? ইসিকা, রাফি ও জুয়ের কথা কুশ্রী। ইতে কি দাঁড়াচ্ছে? ইতে দাঁড়াচ্ছে হচ্ছে ইরাক। ইসিকার ইতে দাঁড়াচ্ছে হচ্ছে ইরাক। সিতে দাঁড়াচ্ছে হচ্ছে সিঙ্গাপুর। পতে দাঁড়াচ্ছে হচ্ছে কানাডা। এখন আসেন এই রাফি। এই রাফিটাকে আমরা এখন সাইজ করি। এই রাফিতে দাঁড়াচ্ছে হচ্ছে রয়কারের রাতে দাঁড়াচ্ছে হচ্ছে রাশিয়া। এই ফিতে দাঁড়াচ্ছে হচ্ছে ফিজি। এই অতে দাঁড়াচ্ছে হচ্ছে অস্ট্রেলিয়া। এই জুতে দাঁড়াচ্ছে হচ্ছে যুক্তরাজ্য। জুয়ের জুতে দাঁড়াচ্ছে হচ্ছে যুক্তরাজ্য। জুয়ের রস্বই যেটা বাকি আছে সেটাতে দাঁড়াচ্ছে হচ্ছে ইন্দোনেশিয়া। এবার আসেন এবার কথা। এই কথা দাঁড়াচ্ছে হচ্ছে কম্বোডিয়া। কথার ক দাঁড়াচ্ছে হচ্ছে কম্বোডিয়া এবং থা দ্বারা দাঁড়াচ্ছে হচ্ছে থাইল্যান্ড। কুশ্রী, এই কুশ্রীর কু দ্বারা দাঁড়াচ্ছে হচ্ছে কুয়েত এবং শ্রী দ্বারা দাঁড়াচ্ছে হচ্ছে শ্রীলঙ্কা। তো আশা করি আপনারা যে সমস্ত রাষ্ট্রের পার্লামেন্টের নামই পার্লামেন্ট সেই বিষয়টি আপনারা ইতিমধ্যে জানলেন। আশা করি আপনারা যদি আপনাদের পরীক্ষা প্রশ্নপত্রে আসে তাহলে কি আপনারা সঠিক অ্যান্সার কিন্তু করতে পারবেন। যারা এখনো লেখেননি, আমাদের ক্লাসটি হচ্ছে আমাদের পেজে থাকবে, আপনারা সেখান থেকে লিখে নেবেন। আমরা এখন
পরবর্তী যে আমাদের যে মজলিস, অর্থাৎ যে সমস্ত রাষ্ট্রের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস, সেই বিষয়ে আমরা এখন জানবো। তো এবার আসেন, যে সমস্ত রাষ্ট্রের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস, সেই বিষয়ে আমরা জানবো। যে সমস্ত রাষ্ট্রের পার্লামেন্টের নাম মজলিস, সেই ছন্দটা এখন দেখব। সেই ছন্দটি হচ্ছে মাইমা আজাদ সৌদি থাকে। মাইমা আজাদ কোথায় থাকে? সৌদি থাকে। তাহলে যে সমস্ত রাষ্ট্রের পার্লামেন্টের নাম মজলিস, সেই ছন্দটি হচ্ছে মাইমা আজাদ সৌদি থাকে। আপনাদের কোনো আত্মীয় এমন আছে কি যে হচ্ছে নাম মাইমা আজাদ এবং সে সৌদি আরবে থাকে? যদি এরকমটা কেউ থেকে থাকে, তাহলে আমাদের এই বিষয়টিকে বলবেন আর কি, যে আসলে তার নাম দ্বারা কতগুলো রাষ্ট্রের মানে হচ্ছে পার্লামেন্টের নাম জানা যায়। তো দেখেন, প্রথমে এই মাইমার প্রথম ম দ্বারা, ময়কারে মা দ্বারা, এইটা দাঁড়াচ্ছে হচ্ছে মালদ্বীপ। তাহলে প্রথম ম দ্বারা দাঁড়াচ্ছে হচ্ছে কি? দাঁড়াচ্ছে মালদ্বীপ। তারপরে আমাদের আরেকটি রসই আছে মাইমার, এই রসই দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের ইরান। রসই দ্বারা কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ইরান। রসই দাঁড়াচ্ছে হচ্ছে ইরান। এবং এই মাইমার সর্বশেষ যে মটি আছে, ময়কারে মা আছে, এইটার দ্বারা দাঁড়াচ্ছে হচ্ছে মালয়েশিয়া। কি দাঁড়াচ্ছে? মালয়েশিয়া। তাহলে মাইমা আজাদ সৌদি থাকে, এইটি হচ্ছে আমাদের যে সমস্ত রাষ্ট্রের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস, সেইটি আমরা হচ্ছে সেই ছন্দটি লিখলাম, এবং সেই ছন্দে আমরা মাইমার মাইমার এই 3 অক্ষর দ্বারা প্রথম অক্ষরে পেলাম হচ্ছে মালদ্বীপ, দ্বিতীয় অক্ষরে রসইতে পেলাম হচ্ছে ইরান, এবং আমাদের মাইমার তৃতীয় ম, সেটি দ্বারা পেলাম হচ্ছে মালয়েশিয়া। এবার আজাদ দ্বারা কি বোঝাচ্ছে? আজাদকে খোঁজেন সবাই, চিরুনি অভিযান চালান, আজাদকে ধরে নিয়ে আসেন। ঠিক আছে, যাই হোক, চিরুনি অভিযান পরে চালাবেন, আগে আমাদের একটি ভালো চাকরির দরকার। এবং চাকরি পাওয়ার পর যখন আমরা হচ্ছে যার যার কাঙ্ক্ষিত অবস্থানে যাব, এবং সেই কাঙ্ক্ষিত অবস্থানে ভালো সার্ভিস দেওয়ার জন্য যদি কাউকে ধরতে হয়, তখন ধরবেন, সেই আজাদকে তখন ধরবেন। এখন আমরা দেখি এই আজাদ দ্বারা কি বোঝাচ্ছে। এই আজাদ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আজারবাইজান। এই আজাদ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আজারবাইজান। তাহলে মাইমা আজাদ, মালদ্বীপ, ইরান, মালয়েশিয়া, আজাদের আজারবাইজান, সৌদি থাকে। সৌদি তো বুঝতে পারতেছেন যে সৌদি হচ্ছে সৌদি আরব। তাহলে যে সমস্ত রাষ্ট্রের পার্লামেন্টের নাম মজলিস, সেটি ছন্দ হচ্ছে মাইমা আজাদ সৌদি থাকে, এবং মাইমার প্রথম ম দ্বারা মালদ্বীপ, রসই দ্বারা ইরান,
তারপরে ম দ্বারা মালয়েশিয়া, তারপরে আজাদ দ্বারা আজারবাইজান এবং সর্বশেষ সৌদি আরব। তাহলে কি মাইমা আজাদ সৌদি থাকে। তাহলে আজকে আমরা যে সমস্ত রাষ্ট্রের আইনসভার নাম, কংগ্রেস শিখেছি, পার্লামেন্ট শিখেছি এবং মজলিস শিখেছি। তো আজকে আর আমাদের এই ক্লাসটিকে দীর্ঘায়িত করব না, কারণ আমরা একটু 7টায় শুরু করার কথা থাকলেও আমরা শুরু করেছি প্রায় 7টা, 7:30টারও একটু পরে। তো আপনাদেরকে আর আপনাদের সময় নেব না। সর্বশেষ একটি কথাই থাকবে যে আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন এবং রিজিক যার যেখানে আছে সেখানে হবে। সবকিছু আসলে আমাদের চেষ্টার পাশাপাশি ভাগ্যও দরকার। তো আমাদের সেই যার চেষ্টা অবশ্যই আছে তার ভাগ্যটাও সুপ্রসন্ন হয়। তো আমরা শুধু আপনাদের এই চেষ্টার আপনার সঙ্গী হতে পারি এবং আপনাদের জানাশোনা বিষয়টাকে একটু সহজভাবে রূপান্তর করার জন্যই কিন্তু রূপান্তরের এই মানে ফ্রি লাইভ সেশন। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা আমাদের এই লাইভ সেশনে আপনারা যুক্ত থাকবেন এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোন যারা আছেন আপনারা প্রত্যেককেই বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অপরকে জানার সুযোগ করে দিবেন। এবং আপনাদের যে কোনো প্রশ্ন, আপনাদের যে কোনো জানার কৌতূহল থাকলে সেটা আমাদের রূপান্তরের ফেসবুক পেজ যেটা আছে সেখানে আপনারা কিন্তু নিঃসংকোচে নির্দ্বিধায় কমেন্ট করতে পারবেন। রূপান্তর তার সর্বোচ্চ সেবা নিয়ে বা সর্বোচ্চ সহযোগিতার মনোভাব দিয়ে আপনার সেই কমেন্টটি পড়বে এবং আপনার সেই কাঙ্ক্ষিত যে আপনি যে বিষয়টি জানতে চান সেটির উত্তর কিন্তু রূপান্তরের টিম, শক্তিশালী টিম কিন্তু করবে। তো আর কথা না বৃদ্ধি করে আপনাদের সকলের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই রূপান্তরের ডিজিটাল রুম থেকে, ডিজিটাল বোর্ড থেকে আমি বিদায় নিচ্ছি। সবার প্রতি আবারও শুভকামনা জানাচ্ছি। শুভরাত্রি।